সেক্টরটাই টেনে নামাচ্ছে, পুরো সেক্টরটাই টেনে নামিয়ে দিচ্ছে গোটা পোর্টফোলিও রিটার্নগুলোকে। লক্ষ্য করে দেখেছেন কি যে আইটি সেক্টরের হাল? আজকে শুধু আজকের কথা যদি বলি, এই মুহূর্তে 3% বেশি আইটি সেক্টর ডাউন হয়ে গেছে কনস্ট্যান্টলি। মানে গত এক মাসের মধ্যে আমরা দেখতে পেয়েছি শুধু পড়েই চলেছে, মানে 11% মতো নেগেটিভ হয়ে গেছে, আরো ডাউন ট্রেন্ড হয়ে চলেছে। মানে এরকম অবস্থা হচ্ছে যে আইটি সেক্টর একমাত্র সেক্টর যে কারণের জন্য আজকে নিফটি 25,490 চলে এসেছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন কেন এই ব্যাপারটা তৈরি হয়েছে? আজকের ভিডিওর মধ্যে প্রথম ঘটনার দিকে বলবো, এক নাম্বার, কেন এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে? এই অবস্থা তো হওয়ার কথা ছিল না, কিন্তু এত মারাত্মকভাবে আইটি সেক্টরটা পতন হচ্ছে কেন? দু নম্বর যেটা বলার সেটা হচ্ছে যে এই আইটি সেক্টরের পতন কবে গিয়ে থামবে, কবে এটা আমাদেরকে কবে আমাদের মুক্তি দেবে এই পরিস্থিতি থেকে? অর্থাৎ যেসব কোম্পানিগুলোকে আমরা ইনভেস্ট করেছি, এইচসিএল টেকনোলজি, টিসিএস, উইপ্রো, কিংবা আমরা এদিক থেকে পারসিস্টেন্ট, কিংবা আমরা হ্যাপিয়েস্ট মাইন্ড, কিংবা আমরা যে কোফার্জ কোফার্জ যে ইনভেস্ট করেছি, কিংবা টেক মাহিন্দ্রাতে যে ইনভেস্ট করা আছে, এইগুলোর কি হাল হবে? এই একটা বড় প্রশ্ন থাকছে। আরেকটা থার্ড যে কোশ্চেনটা থাকছে সেটা হচ্ছে সব থেকে বড় কথা, সেটা হচ্ছে তাহলে এখন কি বাই করার সিচুয়েশন রয়েছে এই কন্ডিশনটা? মানে অনেকটা তো মার্কেট কারেকশন হয়েছে, নাকি এখানে এক্সিট করে নেওয়াটা বেটার হবে? কারণ যেরকম দেখতে পাওয়া যাচ্ছে যে কখন থামবে, কি থামবে, আদৌ থামবে কিনা সেটা তো কিছু বোঝার উপায় নেই। মানে প্রশ্নটা এরম ভাবে দাঁড়াচ্ছে এখন ম্যাক্সিমাম যারা ইনভেস্টার কাছে, যে যেখানে নিফটি আমাদের এই 25,400 নেমে গেছে, অর্থাৎ আমাদের যে ব্যারিয়ার ছিল, সাইকোলজিক্যাল ব্যারিয়ার 25,500, সেটাই কিন্তু ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে পড়ে চলেছে। এবং তার পিছনে দায়ী হচ্ছে আইটি। একমাত্র আইটি সেক্টরে এত খারাপ হাল, আর কোনো সেক্টরে এত বাজে অবস্থা নয়। তাহলে আইটি এখন 30,484 চলে গেছে, শুধু আজকেই দেখছি এই পর্যন্ত 3%-এর বেশি একটা আইটি সেক্টরের মধ্যে, 3% বেশি মানে সাংঘাতিক। এবং মান্থলি দেখলে আরো বেশি, 11-12% চলে গেছে এটা। এবারে প্রশ্ন হচ্ছে, এক নাম্বার, আমরা যে এই পরিস্থিতি রয়েছে এটা কেন হচ্ছে, ঠিক কেন আমাদেরকে এই প্রশ্ন সব জায়গায় ভাবাচ্ছে? এই কেনটার উত্তর পেয়ে গেলে তখন কিছুটা নিশ্চিততা আসবে, না হলে কিন্তু নিশ্চিততা আসবে না। সবকিছু বলার আগে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পুরোনো অজস্র লাইক কমেন্ট মুক্ত করে আমাকে ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট পাই, খুব ভালো লাগে, ধন্যবাদ সবাইকে। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে যে লাইক করাটা। অনেকের লাইকটা পাই আমি, যেটা আমাকে মোটিভেট করে। বেসিক্যালি এখান থেকে কিছুই তেমন নাই, ইউটিউব কিছুই দেয় না, কিন্তু যেটা দেয় সেটা হচ্ছে লাইক। আপনাদের, শুধু আপনাদের জন্য, তোমাদের জন্য, তোদের জন্য রয়েছে। আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। প্রথম হচ্ছে এই যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে এখানে, আইটি সেক্টর এরকম অবস্থা হচ্ছে কেন? তাহলে প্রথমে আমরা জানতে হবে যে রিজনটা কি রয়েছে। রিজন কি রয়েছে? প্রথম এক নাম্বার যে পয়েন্টটার দিকে আমি নজর দেবো ফার্স্ট, সেটা হচ্ছে গ্লোবাল ইস্যু। আচ্ছা, গ্লোবাল প্রেজেন্স এবং গ্লোবাল প্রেশার, অর্থাৎ এই যে গ্লোবাল যে প্রেশারটা তৈরি করেছে, গ্লোবাল প্রেশার বলতে কি, আমরা তো কিছুদিন আগেও জেনেছিলাম, সেটা হচ্ছে ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলের কথা। ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলের মধ্যে একটা পজিটিভিটি খবর পেয়েছিলাম, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে মাদার অফ অল ডিল, সেখানে আমরা পজিটিভ খবর শুনেছিলাম। কিন্তু যে ব্যাপারটা দেখেছি সেসব নিয়ে কোনোটাতে কোনো কাজে লাগলো না, উল্টে একটা নেগেটিভ ব্যাপার তৈরি হলো। নেগেটিভ ব্যাপার কেন তৈরি হলো সে খবরটা আপনারা জানানোর জন্য সংক্ষেপে বলি। ওদের, আমাদের যেরকম সুপ্রিম কোর্ট রয়েছে, ওদের সেরকম কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে, ট্যারিফ নিয়ে এইভাবে প্রেশার তৈরি করা যাবে না। তো ইউএস প্রেসিডেন্টকে এরমভাবে প্রেশারাইজ করার জন্য আলটিমেটলি ট্যারিফ ব্যাপারটা তুলে দেওয়া হচ্ছে। মানে এই ট্যারিফ নিয়ে টাগ অফ ওয়ার শুরু হয়েছে, এবং ট্যারিফ বলছে ম্যাক্সিমাম 10% রাখা যাবে, এর বেশি তুমি ট্যারিফ দিতে পারো না। সেক্ষেত্রে এ আবার যেটাকে বলছে না আমি 15% করবো, মানে এটা একটা গায়ের জোয়ারি কাজ চলছে। মানে এটা একটা কি বলবো, মানে এরকম অবস্থা ভাবা যায় না। দ্বিতীয়ত, ইরানের সঙ্গে আমেরিকার একটা যুদ্ধ হওয়ার জায়গা তৈরি হয়ে গেছে, সারা বিশ্ব জুড়ে একটা টেনশন। এরকম পরিস্থিতিতে আমেরিকাতে, মানে আমাদের আইটি সেক্টরের সবটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে ইউএস এর ওপরে, ইউএস এর মার্কেটের উপর দাঁড়িয়ে রয়েছে। আজ বলে না, আজ থেকে 20 বছর ধরে আমাদের যে কাজ চলে, আমাদের কাজ কিন্তু আইটি সার্ভিসের কাজ। আমাদের কাজকর্ম হচ্ছে কৃতদাসের কাজ, মানে আমরা ওদের হয়ে কাজ করে দেবো। ওদের দেশে সব অলস লোকেরা রয়ে গেছে, ওদের হাতে প্রচুর টাকা, তারা নিজেরা খাটবে না, কাজ করবে না, সমস্ত কাজগুলোকে আমাদের তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে।
আমরা কি করছি, ইন্টারনেটের মারফত, ইন্টারনেট খুব মানে কম খরচে ইন্টারনেটের মারফত আমরা টোটাল কাজ, যেরকম একটা ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে যে ধরনের কাজকর্মগুলো হয়, প্রসেসিং করে লোন প্রসেসিং এর কাজকর্মগুলো করে, সেখানে যে প্যারামিটারগুলো আছে সেগুলোকে সমস্ত মেনটেন করা, সেগুলো চেক করা, কোনো ব্যাংকিং রিকনসিলিয়েশন সিস্টেম তৈরি করা, রিকনসিলিয়েশনের মাধ্যমে টোটাল ট্রানজাকশনগুলো দেখা, টোটাল ক্লিয়ারিং যেগুলো যেগুলো হচ্ছে সেগুলোর যে কাজকর্ম, সমস্ত কাজ, এইগুলো কাজ এখানে বসে করতে গেলে নাম্বার ওয়ান কস্টলি, অনেক কস্ট বেশি, লেবার কস্ট বেশি। সেজন্য ওখানকার লোকদের না নিয়ে সমস্ত কোম্পানিগুলো আমাদের দেশের লোককে দিয়ে কাজ করাচ্ছে, এখানে বসে এরা কাজ করছে, দিনের শেষে এরা পাঠাচ্ছে, তার বদলে একটা কোম্পানি থাকছে মাঝখানে, এই কোম্পানিকে এরা কিন্তু পেমেন্ট করে দিচ্ছে, এই পেমেন্টের একটা অংশ এরা আবার পাচ্ছে। এই হলো টোটাল প্রসেস, একে বলে বিজনেস প্রসেস আউটসোর্সিং। এইগুলো হচ্ছে আউটসোর্সিং এর কাজ। এইবারে এইখানে বেশ কিছু বাঁধ রয়েছে কয়েক বছর ধরে। প্রথম হচ্ছে মিস্টার ট্রাম্প এসেই বললেন যে আপনাকে এই ধরনের কাজগুলো করা যাবে না, আউটসোর্সিং কমন, এখানে দেশের লোকেদের নিতে হবে। এখানে দেশের লোকেদের নেওয়া মানে বেশি দাম দিয়ে নিতে হবে, এখানে অনেক কম খরচা হয়ে যেত, কিন্তু উপায় নেই, নিতে বাধ্য হতে হচ্ছে বাই প্রেশারে। এবং সেটা যখন কড়াভাবে নজর দেওয়া হচ্ছে, ন্যাচারালি কি হচ্ছে, এইখানে একটা জায়গা তৈরি করছে, এই কাজগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, টোটাল যে সিস্টেমগুলো সেটা বন্ধ হয়ে গেল, এক নম্বর। দু নম্বর, এরা যে এখানকার আইটি কোম্পানি রয়েছে, এরা যে এখান থেকে লোককে ভাড়া করে নিয়ে এখানে নিয়ে যাবে, সেখানে এরা বাদ সাধছে। কেন বাদ সাধছে? তার কারণ হচ্ছে কিন্তু মাঝখানে H1B ভিসা, H1B ভিসা মানে এমনই একটা ভিসা যাতে ইউএসএ পারমিশন দেবে তুমি এখানে এসে কাজ করতে পারো, বা পার্মানেন্ট টাইমে ওয়ার্ক পারমিট বলে একটাকে, আরেকটা হচ্ছে পার্মানেন্ট। দুটো ক্ষেত্রেই এত কস্টলি করে দিয়েছে, যার ফলে এইসব কোম্পানিগুলোকে, এখানে ইউএস এর কোম্পানিগুলোকে অনেক বেশি খরচ খরচা করতে হচ্ছে এখান থেকে লোককে, ইন্ডিয়া থেকে লোকগুলোকে নিয়ে আসার জন্য। তাহলে এই খরচটা এদের পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে। তৃতীয়ত ব্যাপার কি করেছে এরা, মানে এইসব কোম্পানিগুলো এখানে কাজ না করে ইন্ডিয়াতে চলে আসছে, ইন্ডিয়াতে এসে এরা জিসিসি তৈরি করে ফেলছে। জিসিসি কথার অর্থ হচ্ছে গ্লোবাল কম্প্যাটিবিলিটি সেন্টার, অর্থাৎ এখানকার যে কোম্পানি রয়েছে মেটা, কিংবা এখানের যে কোম্পানি রয়েছে মাইক্রোসফট, এখানে যে কোম্পানি রয়ে গেছে আদার কোনো কোম্পানি এনভিডিয়া, কিংবা এখানে যে কোম্পানি রয়ে গেছে আদার্স, যেরকম অ্যামাজন ওয়েব সার্ভিসেস, এখানে যে সমস্ত কোম্পানি রয়েছে জেপি মর্গান, তারা তাদের সমস্ত কিছু নিয়ে এই সব জায়গায় এসে তারা কিন্তু উপনিবেশ স্থাপন করে ফেলেছে, এখানকার লোকজনদের নিয়ে কাজ করছে। ফলে এই যে আইটি কোম্পানিগুলোর মধ্যে যে কাজকর্ম ছিল সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে সব কিছু চলে আসছে কিন্তু এদের এখানে। ফলে এই ব্যাপারটার মধ্যে কাজ হচ্ছে, একটা ছোট্ট স্ট্যাটিস্টিক যদি দিই, যেখানে বিগত এক বছর 1 লক্ষের বেশি ছাঁটাই করেছে আইটি সেক্টর, ইন্ডিয়ান আইটি সেক্টর, সেখানে এই জিসিসিরা 1 লক্ষের কাছাকাছি লোককে রিক্রুট করেছে। মানে এমপ্লয়মেন্টের প্রবলেম হয়নি, প্রবলেমটা হয়ে গেছে গোটা আইটি সার্ভিসের, যার ইম্প্যাক্ট কি পড়েছে গোটা আইটি মার্কেটে। তাহলে পুরো গল্পের ছলে কিন্তু আমি কভার করে ফেলেছি অনেক কিছু। এবার আমি বলে দিচ্ছি কারণগুলো। এক নম্বর হচ্ছে গ্লোবাল প্রেশার, যেখানে ইউএস প্রেসিডেন্ট বিভিন্ন রকম বিভিন্ন টেনশন দিয়ে চলেছে, 10-15 বিভিন্ন রকম রুলস আনছে। দ্বিতীয়ত রেস্ট্রিকশন আনছে, আমেরিকার কোনো প্রোডাক্ট ইন্ডিয়াতে কোনো রকম ভাবে যেন সার্ভিসগুলো না যায়, ইন্ডিয়া সার্ভিস দিতে দেবে না। তারপরে এছাড়াও বিভিন্ন রকম রেস্ট্রিকশন কি ভিসা। নাম্বার টু যেটা তৈরি করেছে সেটা হচ্ছে রেস্ট্রিকশন তৈরি করছে, যেরকম জিসিসির মতো ব্যাপারগুলো তৈরি করে ফেলছে এর সহযোগী। তৃতীয়ত ব্যাপার তৈরি করে দিচ্ছে কি, আইটি সেক্টরের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা প্রেজেন্টলি খবর পেয়েছি একাধিক, শুধু একটি কোম্পানির ক্ষেত্রে নয়, একাধিক কোম্পানির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি আইটি সার্ভিসের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বড় বাধা তৈরি করেছে। যদি লক্ষ্য করে দেখেন, মিড লেভেলের কোফোর্জ কোম্পানি, আজকে কোফোর্জ 4% ডাউন হয়েছে। পারসিস্টেন্ট কোম্পানি, তার মধ্যে হ্যাপিয়েস্ট মাইন্ড কোম্পানি, এদের কিন্তু যে কাজকর্মগুলো ম্যাক্সিমাম সার্ভিস, ইনকামটা সার্ভিস থেকে। এলটিআই মাইন্ড ট্রি আজকে মারাত্মক ডাউন পড়েছে, এলটিআই মাইন্ড ট্রি, তারপরে এলটিআইএম, এলটিএসএস, এছাড়া এইগুলো, তারপরে এসিএল টেকনোলজি, ইনফোসিস, এরা তো আছেই। সার্ভিস থেকে ম্যাক্সিমাম ইনকাম এদের, যা আপনার এত বছর ইনকাম রিটার্ন পেয়ে এসছেন সব দিয়েছে কিন্তু এটা থেকে। তাহলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট, এআই এবারে এসে গিয়ে এই জায়গাগুলো নিয়ে নিচ্ছে। এবারে কি হচ্ছে, এআই মুষ্টিমেয় কতগুলো কোম্পানি যারা ওই কাজ করে নিচ্ছে। এবারে বড় কোম্পানি কি করছে, ওই সব কোম্পানিগুলোকে এবার কিনে নিচ্ছে, যেটা করা হয়ে থাকে। এবং যার কেনার ফলে আলটিমেটলি দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে যে এআইটাকে অ্যাবজর্ব হয়ে গেল, বেশ, কিন্তু তাতে কোনো সলিউশন হলো না। ব্যাপারটা কিন্তু বোঝার আছে আমি কি বলতে চাইছি। আইটি সার্ভিস ব্যাপারটা রিটার্নটা কিন্তু অনেক কমে যাচ্ছে, সেই লেভেল রিটার্ন আর আসছে না। প্রবলেম হলে প্রবলেমটাকে গিলে ফেলছি, এটা তো কোনো কথা না।
যাই হোক, অনেক সুযোগ পেয়েছিল, সেই সুযোগগুলোকে কাজে লাগায়নি। শুধু আমরা কৃতদাসের কাজ করে গেছি, সার্ভিস দিয়ে গেছি। কোনোদিন চিন্তা ভাবনা করিনি যে নিজের থেকে কিছু কাজ করা। কখনো এই চিন্তা করিনি আমরা আমরা কনসালটেশনে কাজ করে গেছি, কিন্তু ম্যানুফ্যাকচারের কাজ কখনো করি। বিরাট বড় নেগেটিভ জায়গা তৈরি করছে, যেগুলো আমাদের একটা আজকের দিনে এই প্রবলেম তৈরি করে দিচ্ছে। তাহলে এইগুলো হয়ে গেল পুরো ব্যাপার। এবারে আসবো পরের কথার দিকে। 2 নম্বর পয়েন্ট যেটা আরেকটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এফআইআই। এফআইআই কিন্তু সেল করে চলেছে। সেল আজ না, বছর দুয়েক ধরে কনস্ট্যান্ট বিক্রি করে চলে বিক্রি। তার কারণের পিছনে কিন্তু যে কারণটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রুপি কস্ট ডিভ্যালুয়েশন, মানে রুপি ডেপ্রিসিয়েশন বলে আমি বলতে পারি এটাকে। রুপি ডেপ্রিসিয়েশন থামানো যাচ্ছে না। রুপি ডেপ্রিসিয়েশন যদি থামানো না যায়, তার কিন্তু ইম্প্যাক্ট খুব মারাত্মক। কারণ এটা কনস্ট্যান্ট রুপি, আগে যেটা আমরা 85 রুপিস ছিল, 88 ছিল, 91-এ চলে এসছে, মানে রেকর্ড জায়গায় দাম বেড়ে গেছে। রুপি দাম বাড়া কিন্তু যদি হিসেব করে দেখেন দেখবেন ক্ষতি। রুপি দাম বাড়ছে মানে উপকার নয়, ক্ষতি হচ্ছে। কেন হচ্ছে? বিদেশ থেকে আমি যদি $1 কোনো একটা মাল আনতে যেতাম, আগে আমাকে 90 টাকা দিতে, 80 টাকা দিতে হতো, 50 টাকা দিতে হতো। এখন সেটাকে 90 টাকা দিতে হচ্ছে, মানে টাকা কিন্তু বেশি বেরিয়ে যাচ্ছে, তার তুলনায় কম মাল আসছে। তাহলে কি রাস্তা আছে? আমাকে যে আমি ইনপুট সেটাকে কমাতে হবে, এক্সপোর্ট তাহলে বাড়াতে হবে, কিন্তু সেটা অসম্ভব প্রায়। এই ব্যাপারে যতক্ষণ না স্বাবলম্বী দেশ হবে, ততক্ষণ পর্যন্ত এটা হবে না। তাহলে এইখানে একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। তারপরে ইউএস প্রেসিডেন্টের যে ট্যারিফের চাপ, সেটা নিয়ে একটা কন্ট্রাডিকশন। ইউএস ইন্ডিয়ার ডিল নিয়ে স্লো হয়ে গেছে ব্যাপারটা, এইগুলো রয়েছে। এর সঙ্গে আরেকটা ব্যাপার যুক্ত হয়েছে, গ্লোবাল টেনশন একটা ব্যাপার তৈরি হয়েছে। গ্লোবাল টেনশনটা আমরা ইরানের সঙ্গে যুদ্ধের একটা আবহাওয়া সৃষ্টি হওয়াটাও কিন্তু এফআইআই এর কাছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট বলে মনে করছে। আরেকটা কথা বলার রয়েছে, সেটা হচ্ছে ইউএস এর ক্ষেত্রে। ইউএস এর কিন্তু আমাদের যে ইউএস বন্ড, এইসব বন্ডগুলোর কিন্তু ইল্ডটা বেশি হয়ে গেছে। এছাড়া ডলার পাওয়ারফুল হচ্ছে, এইগুলো কিন্তু এফআইআর ক্ষেত্রে নেগেটিভিটি, এবং এদের ক্ষেত্রেও কিন্তু আইটি সেক্টরের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম সৃষ্টি করছে। আর একটা ব্যাপার হচ্ছে ইউএস, এছাড়া 5 নম্বর যেটা বলবো, ইউএস ইকোনমি ক্ষেত্রে কিন্তু একটা স্লো ডাউন দেখা যাচ্ছে, যার কারণের জন্য ওদের থেকে যে রেভিনিউটা আসতো সেটাও কিন্তু কমে গেছে। তো যাই হোক, এইগুলো বেসিক্যালি একটার পর একটা প্রবলেম হচ্ছে। তাহলে আমরা কি কি পয়েন্ট এলাম যদি সাম করি? নাম্বার 1 হচ্ছে ইউএস এর ইকোনমি স্লো ডাউন হয়েছে। আমাদের ন্যাসড্যাক কম্পোজিটকে আমরা পড়তে দেখেছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডলার এবং ইন্টারেস্ট রেট দুটোর ক্ষেত্রে চেঞ্জেস। নাম্বার 3 যদি বলি, সেটা হচ্ছে সেক্ষেত্রে আমাদের গ্লোবাল প্রেশার তৈরি হচ্ছে, এবং যার কারণের জন্য এআই, জিসিসি এগুলো প্রবলেম আইটি সেক্টর ইম্প্যাক্ট ফেলে দিচ্ছে। গাইডেন্স রেজাল্টগুলো, টিসিএস, এসসিএল টেকনোলজি, এদের রেজাল্ট একটাও ভালো হয়নি। লাস্ট ওয়ান যেটা বলবো, সেটা হচ্ছে ভ্যালুয়েশন। ভ্যালুয়েশন কিন্তু অনেকটা বেশি হয়েছিল, ভ্যালুয়েশন কারেকশন লেভেলে চলে আসছে। এবার আর শেষ কথা, তাহলে এখন কি করা উচিত? আমার মতে ওয়েট করা ছাড়া এখন কিছু করার নেই। নতুন করে কেনার কোনো প্রশ্নই ওঠে না, কারণ হচ্ছে পরিস্থিতি কতদিন চলবে, কোথায় কি থামবে এখনই বলা যাচ্ছে না। দ্বিতীয়ত, এই টোটাল মার্কেটের ক্ষেত্রে আইটি সেক্টর কারেকশন কিন্তু আরো বেশ কিছুটা হবে। এক্সপার্টদের মত নিয়ে 15-20% কারেকশন টোটাল, যেখানে আমরা 11% বলেছিলাম, এটা 20%-এ চলে যাওয়ার সম্ভাবনা আছে। মানে 9% ওভারঅল ডাউন হওয়া, মানে মার্কেটে এটা 30,484, মানে 30,000কে ব্রেক করে যেতে পারে, এতটাই পড়ে যেতে পারে। তাহলে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার পরবর্তীকালে একটা রিবাউন্ড হওয়ার সম্ভাবনা থাকছে। আইটি সেক্টর তো ধূলিসাৎ হবে না, কিন্তু পোর্টফোলিওগুলো রিকভারি হতে অনেকটা সময় নেবে।